বিছানায় আধ শোয়া তৈমুর, নাকের ডগায় ঝুলছে তার মোটা ফ্রেমের চশমাটা। কোলে রাখা বালিশের উপর ল্যাপটপ রেখে মনোযোগী দৃষ্টিতে দ্রুত হাতে কিছু একটা টাইপিং করতে ব্যস্ত সে। তখনই ঘরে এসে প্রবেশ করলো উথমি। ঘরে থাকা মানুষটিকে নিজের উপস্থিতি জানান দিতে শব্দ করে হেঁটে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। আয়নার মধ্য দিয়ে স্পষ্ট দেখা যায় বিছানা। সেদিক পানে এক দৃষ্টিতে তাকিয়ে রইল মেয়েটি। লোকটির কোনো নড়চড় নেই, সে নিজের কাজেই পূর্বের ন্যায় ব্যস্ত। সন্তর্পণে দীর্ঘশ্বাস ফেলে আয়নার দিকে থেকে দৃষ্টি সরিয়ে প্রশ্ন করল উথমি, আমরা কি সত্যি সত্যি আজ বাড়ি যাচ্ছি? প্রশ্নটি শ্রবণনালী পর্যন্ত পৌঁছতে স্ত্রীর পানে তাকায় তৈমুর। তর্জনী আঙ্গুলের সাহায্যে চশমা ঠিক করে উত্তর দেয়, হ্যাঁ, বিকেল হলেই রওনা দেব। ব্যাগপত্র গুছিয়ে নিন। কই, আমায় তো একবারও জানালেন না। সকালে উৎস ভাই ফোন করে আজকে যাওয়ার জন্য বিভিন্নভাবে জোরাজোরি করলেন, তখনই আর কি সিদ্ধান্তটা নেয়া। এরপর তো আর ঘরে আসা হয়নি, তাই আপনাকেও বলা হয়নি। তবে ভাবি গিয়ে তো জানিয়ে দিয়েছিলাম। কেন বলেনি? হ্যাঁ বলেছে। তাহলে আর কি, যান, গিয়ে প্রয়োজনে সবকিছু গুছিয়ে নিন, পরে কিন্তু আমার সময় পাবেন না। মাথা নাড়ায় উথমি। ধীর পায়ে হেঁটে এগোয় গোছগাছ করতে। নিজ কক্ষের মেঝেতে বসে কাঁসার পান ছেঁচুনিতে পান ছেচ্ছেন সাহানা। সে বিদঘুটে শব্দটা তরঙ্গের মতো ঢেউ খেলে চলেছে পুরো কক্ষ জুড়ে। বাড়ির দাঁতগুলো পোকায় খেয়েছে বলে তা ফেলে দিতে হয়েছে বেশ কয়েক বছর আগে। অবশিষ্ট দাঁতগুলোর মধ্যেও কিছু কিছু এখন বয়সের ভারে নড়ছে। এত কিছুর পরেও পান খাওয়াটা যেন কিছুতেই ছাড়তে পারলেন না তিনি। আর পারবেনি বা কি করে? পুরনো অভ্যাস কি আর এত সহজে ছাড়া যায়? চোখে মুখে এক ঝাঁক বিরক্তি নিয়ে ভেতরে প্রবেশ করলো তিথিয়া। বিছানায় পা ঝুলিয়ে বসেই মায়ের উদ্দেশ্যে কর্কশ কণ্ঠে বলে উঠল, আপনার এই রোজ রোজ পান চেবানোর শব্দে অতিষ্ঠ হয়ে যাচ্ছে আম্মা। বয়সটা কম হলো না, এবার অন্তত এই পান খাওয়াটা সারুন। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের কানকেও একটু ভালো থাকতে দিন। কথাটা শেষ হতে না হতে মেয়ের পানে চোখ পাকিয়ে তাকালেন সাহারা। গম্ভীর কণ্ঠে বললেন, আমার পান নিয়ে একদম কথা বলবি না। বেশি অসুবিধা হলে কানে তুলো গুঁজে দে। সেই তো, আপনার তো আর ভালো কথা ভালো লাগে না। তা শুনলাম তৈমু নাকি বউ নিয়ে শ্বশুর বাড়ি যাচ্ছে, আর আপনিও কিনা যাওয়ার জন্য অনুমতি দিলেন। যাচ্ছে যাক, বিয়েটাই তো করে নিয়েছে আমার মতের বিরুদ্ধে গিয়ে। সেখানে এই সামান্য বিষয়ে অনুমতি দিলেই কি আর না দিলেই কি? মায়ের এমন খামখেয়ালি কথায় কপালে শুরু কয়েকটা ভাঁজ পড়ে তিথিয়ার। দরজার দিকে এক পলক সজাগ দৃষ্টিতে দেখে নিয়ে চাপা স্বরে বলে, আহা, আপনি বুঝতে পারছেন না মা, বিয়ের পরে শ্বশুরবাড়ি যেতে দেওয়া উচিত নয়। তোর আগের অবস্থা দেখেনি? সেও তো গিয়েছিল, তারপর কি হলো? শ্বশুর শাশুড়ি কান ভাঙিতে বউয়ের জন্য কি না আপনাকেই ছেড়ে চলে গেল? হাত থেমে গেল সাহারার। শঙ্কিত হলো মন। শুকনো ঢোক গিলে আত্মবিশ্বাস নিয়ে মেয়ের বিপরীতে বললেন, তৈমু এমনটা করবে না, তা আমি জানি। ও তুরাগের মতো নয়, নিজের আম্মাকে ছেড়ে ও কোথাও যাবে না। যে ছেলে ফায়ার ভাবির কান ফোড়া এভাবে বিয়ে করে নিতে পারে, সে বউ আর শাশুড়ির লোকদের কথায় আলাদা হবে না, তার কি গ্যারান্টি? এবার বড়ই চিন্তিত হলেন সাহারা। মেয়ের কথাটা একদম ফেলে দেওয়ার মতো নয়। সত্যি যদি তৈমুরও তুরাগের পথে হাঁটে, তখন কি হবে? মিরপুরে একটি আলিশান ভবনের 7ম ফ্লোরের মস্তবড় একটি অ্যাপার্টমেন্টে চলছে দুই গৃহিণীর চরম ব্যস্ততা। বিয়ের পর এই প্রথম বাড়িতে মেয়ে আর মেয়ের জামাই আসবে বলে কেয়া বেগমের ঘাম ছুটে যাওয়ার মতো অবস্থা। কি থেকে কি রাঁধবেন, কিভাবে পরিবেশন করবেন, সেই ভাবনাতে ছোট মেয়েটিকে ঘন্টা দেড়েক ধরে দাঁড় করিয়ে রেখেছেন রান্নাঘরে, পুত্রবধূর হাতে হাতে সাহায্য করাতে। ড্রয়িং রুমে বসে গতকালের ফুটবল ম্যাচটা মনোযোগ সহকারে দেখছে বাপ ছেলে। প্রিয় দল গোল দিতে না দিতেই চেঁচিয়ে উঠছে এক একজন। তাদের এই কাণ্ডে বিরক্ত কেয়া বেগম ভেতর থেকে চিৎকার করে বলছেন, তোমরা থাকবে? আমার কিন্তু এই চেঁচামেচি শব্দ একদম ভালো লাগছে না। স্ত্রীর চিৎকারের সাথে সাথে থেমে যান রায়হান কবির। সাথে ইশারায় ছেলেকেও চুপ থাকার নির্দেশ দেন। পিতার ইশারায় থেমে যায় উৎস। আজ আর সে অফিসে যায়নি, দুদিনের জন্য ছুটি নিয়েছে। সকাল থেকে বাবা আর ড্রাইভারকে নিয়ে ঘুরে ঘুরে বাজার করে বেরিয়েছে। যতই হোক বোন আর বোন জামাই আসছে বলে কথা।
আপ্যায়নে ত্রুটি রাখলে হবে? বাড়ির কাজকর্ম করতে উষার মোটেও ভালো লাগে না, এমনকি এখনো লাগছে না। আগুনের তাপে ফর্সা চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে বেচারির। গত মাসেই রান্নাঘরের এসিটা খারাপ হয়ে গিয়েছে, যার দরুন আজকে তাদের এই দুর্দশা। রিনিত অবশ্য বেশ কয়েকবার স্বামীকে বিষয়ে বলেছে, কিন্তু উৎসর যেন সেদিকে কোনো খেয়াল নেই। সময়ের দোহাই দিয়ে এড়িয়ে যাচ্ছে ব্যাপারটা। তারপর ছেলেটা স্বভাবের দিক দিয়ে কিছুটা অলস, অফিস করে বাড়িতে ফিরে আর কোনো দিকে খেয়াল করার মতো সময় পায় না। ওনা দিয়ে মুখের ঘাম মুছে দুঃখী দুঃখী মুখ করে মায়ের পানে তাকায় উষা। অসহায় কণ্ঠে বলে ওঠে, আমার কাজ তো শেষ মা, এখন আমি ঘরে যাই। উথমির ঘরটা গুছিয়েছিস? যা গুছিয়ে আয়। আমার আলমারিতে গিয়ে দেখ নতুন একটা বিছানার চাদর রাখা, পুরনোটা সরিয়ে নতুনটা বিছিয়ে দিস। কিন্তু ওই ঘরে তো আমার শিফট করার কথা ছিল মা, তোমায় বললাম না? হাত থেমে গেল কেয়া বেগমের। চোখে মুখে জমা হলো ক্ষোভ। ছোট কন্যার চোখে চোখ রেখে ধমক দিয়ে বললেন, সবকিছু শুধু তোর চাই আর চাই, কোনো ফিট করা হচ্ছে না। প্রত্যেকের জন্য আলাদা ঘর দেওয়া হয়েছে। বোনের বিয়ে হয়ে গিয়েছে বলে যে তার ঘর দখল নিবি সে সব চলবে না। যা বলছি তাই গিয়ে কর। মায়ের কথায় মন খারাপ হলো উষার। যেতে যেতে বলল, আপুর বিয়ে হতে না হতেই তুমি বদলে যাচ্ছ মা। কই আগে তো কখনো আমায় বকনি। বকুনি বললেই আজ এই অবস্থা। বিড়বিড় করে কথাটা বলে পুনরায় রান্নায় মনোযোগ দিলেন তিনি। পৃথিবীর সবচেয়ে বিদঘুটে এক শব্দ হচ্ছে অপেক্ষা। এ অপেক্ষা করতে করতে মানুষের জীবন ফুরায়, সময় ফুরায়, ফুরায় ধৈর্য। উথমেরও ধৈর্যের বাঁধ ভেঙেছে। রোজকার থেকে আজকের দিনটি তার কাছে মনে হচ্ছে সবচেয়ে বড় একটি দিন। নইলে সকাল থেকে বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে বসে থাকার পরও কিনা বিকেল হওয়ার খবর নেই। অন্য সব দিন তো ঠিকই চোখের পলকে দিন চলে যায়, তাহলে আজ কেন এত অনিয়ম? শ্বশুরবাড়িতে এসে থেকে তার মন আর টিকছে না। নিজেকে জেলখানায় বন্দি এক কয়েদি বলে মনে হচ্ছে। মনে পড়ছে অতীতের দিনগুলো। এইভাবেই দিনটি পার হলো। কথা মতো বিকেলের দিকেই সকলের থেকে বিদায় নিয়ে স্ত্রীকে সঙ্গে করে শ্বশুর বাড়ির পথে রওনা হলো তৈমুর। পথে গাড়ি থেকে নেমে কিনে নিল মিষ্টান্ন, ফলমূল থেকে শুরু করে আরো কত কি। খয়েরি রঙের প্রাইভেট কারটি নির্দিষ্ট দালানটির সামনে থামতে ভেতরে হাঁসফাঁস থেমে গেল উথমে। গাড়ি থেকে নেমে বড় করে শ্বাস টেনে নিল ভেতরে। তাকে দেখতেই অর্ধবয়স্ক দারোয়ান লোকটি এগিয়ে এলেন। অকৃত্রিম হেসে বললেন, আসসালামু আলাইকুম আম্মা, ভালো আছেন? উথমিও বিপরীতে হাসে, উত্তর দেয়, জি আলহামদুলিল্লাহ চাচা, আপনি ভালো আছেন? আমিও আলহামদুলিল্লাহ। তা আজ আইলেন যে? আপনাগো না কয়ে আহার কথা আসিল? ছিল, তবে কিছু সমস্যার কারণে আসা হয়নি। উথমিও বিপরীতে হাসে, উত্তর দেয়। মাথা নাড়লেন জামিল। এই বাড়িটিতে ওনার চাকরির বয়স এক যুগ পেরিয়েছে সেই কবে। তাই বিস্তর দালানটিতে থাকা প্রত্যেক ফ্ল্যাটের মানুষগুলোকে লোকটির খুব ভালো করে চেনা। রায়হান কবির খুবই মিশুক প্রকৃতির লোক। মানুষের পেশার থেকে আচার ব্যবহার চালচলনটাই উনার কাছে বরাবরই প্রাধান্য পেয়ে এসেছে গুরুত্ব সহকারে। তাই দারোয়ান থেকে শুরু করে আশেপাশে সব মানুষদের সাথে ওনার সম্পর্কটা চমৎকার। তৈমুর গাড়ি থেকে নামতে তার দিকে এগিয়ে গিয়ে কুশলাদি বিনিময় করলেন জামিল। তারপর সঙ্গে আনা ব্যাগগুলো জোরপূর্বক নিজ হাতে তুলে নিয়ে হাঁটা ধরলেন ভেতরের দিকে। বললেন, এইগুলো আমি দিয়ে আইতেছি, আপনি ধীরে সুস্থে উপরে আইন। ওনাকে আর বাধা দিতে পারল না কেউ। ততক্ষণে বড় বড় কদম ফেলে লোকটি পরিত্যাগ করলেন স্থান। ড্রাইভারকে গাড়ি পার্কিং করতে বলে তৈমুরও এগোলো উথমের পিছু পিছু। নতুন জামাইয়ের আগমনে বাড়ির পরিবেশটা মুহূর্তে বদলে গেল। সবচেয়ে বেশি আনন্দিত হলেন কেয়া বেগম। তৈমুরকে তোষামত করে বসালেন সোফায়। সবটাই নীরব চিত্তে দেখে গেল উথমে। নির্বিকার ভঙ্গিতে বাবা ভাই ভাবির সাথে কুশলাদি বিনিময় করে চলে এলো নিজের সে প্রাণপ্রিয় শান্তি বিরঞ্জিত কক্ষে। চারিদিকে চোখ বুলিয়ে ছুঁয়ে দিতে লাগলো একে একে সব জিনিসপত্র। যেভাবে যা রেখে গিয়েছিল সব ঠিক তেমনি রয়েছে নিজ নিজ স্থানে। একমাত্র বিছানার চাদর ব্যতীত নড়চড় হয়নি আর কিছুই। বিলম্ব না করে আলমারি থেকে পোশাক দিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকলো সে। কেয়া বেগম জামাতার হাতে শরবতের গ্লাসটি ধরিয়ে দিয়ে চলে গিয়েছেন রান্নাঘরে। শরবতটুকু পান করে
সোজা হয়ে বসলো তৈমুর। তার সামনে বসা রায়হান কবির আর উৎস। তাকে পেয়ে দুজনে মিলে শুরু করে দিয়েছে বিভিন্ন কথাবার্তা। তৈমুর সেসব নীরবে শুনছে আর খানিক পরপর মাথা নাড়াচ্ছে। কেয়া বেগম আবারও এসে সেখানে উপস্থিত হলেন। রুষ্ট কণ্ঠে স্বামী আর পুত্রের উদ্দেশ্যে বললেন, কত দূর থেকে আসছেন ওরা? তোমাদের যত গল্প টল্প আছে সব পরে করবে। তারপর তৈমুরের উদ্দেশ্যে বললেন, তুমি গিয়ে হাত মুখ ধুয়ে পোশাক বদলে নাও বাবা। এতটা পথ এসেছো, নিশ্চয়ই ক্লান্ত হয়ে গিয়েছো। যাও একটু বিশ্রাম করো গিয়ে। স্ত্রীর কথায় নড়ে চড়ে উঠলেন রায়হান কবির। সায় জানিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি গিয়ে আগে ফ্রেশ হয়ে নাও। প্রথমেই মা মনে হয় ঘরে গিয়েছে। যাচ্ছ, তৈমুর বাবাকে ঘরটা দেখিয়ে দিয়ে আয়। পিতার কথায় উঠে দাঁড়ালো উৎস। তৈমুরও তাদের থেকে বিদায় নিয়ে তার পিছু পিছু গেল। বোনের কক্ষের সামনে এসে দাঁড়ালো উৎস। বোন জামাইয়ের কাঁধে চাপড় মেরে মৃদু হেসে বলল, এটাই উত্তমের ঘর। যাও ভিতরে যাও, পরে কথা হবে। পরে কথা হচ্ছে তবে। বলেই বড় বড় কদম ফেলে প্রস্থান করলো সে। হাত মুখ ধুতে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে বাথরুম থেকে বের হলো উথুমি। টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে সামনে তাকাতে দৃষ্টিগোচর হলো তৈমুরকে। পকেটে হাত গুজে ঘরটাকে পর্যবেক্ষণ করে দেখছে সে। তোয়ালেটা হাতের ভাঁজে নিয়ে গলা ছাড়লো উথুমি। জানান দিল নিজের উপস্থিতি। তৎক্ষণাৎ পিছু ফিরে তাকে মুচকি হাসলো তৈমুর। বলল, আপনি তো দেখছি ভারী অগোছালো মানুষ, কিন্তু দেখে তো তেমন মনে হয় না। আমি অগোছালো? তাই তো মনে হচ্ছে। হঠাৎ এমনটা মনে হওয়ার কারণ? ড্রেসিং টেবিল আর পরের টেবিলের অবস্থা দেখিয়ে মনে হলো। লোকটির কথাটি শ্রবণাতীত হতে দ্রুত সেদিক পারে তাকায় উথুমি। দৃশ্যটি দেখতে ভেতর ভেতর চরম লজ্জিত হয়। ড্রেসিং টেবিলের উপরে রাখা চিরুনির মধ্যে এখনো লেগে আছে বেশ কয়েকটা লম্বা কালো চুল। সেপ্টিপিনের কৌটা খোলা, দুটো লিপস্টিকের অবস্থাও যাচ্ছে তাই। ঘরের এক করে রাখা পড়ার টেবিলের উপরে এলোমেলো হয়ে আছে বইপত্র। অলস স্বভাবের মেয়ে হওয়ায় তরুণ সময়ের কাজ সময়ে করা কখনোই হয়ে ওঠে না তার। তাই বলে বাড়িতে এতগুলো মানুষ থাকতেও কিনা কেউ একবার এসে এগুলো গোছানোর প্রয়োজন বোধ করলো না। ভেতরে ভেতরে চরম ক্ষুব্ধ হলো উথুমি। নিজের ক্ষোভটা চেপে রেখে কথা ঘোরানোর উদ্দেশ্যে বলল, ফ্রেশ হবেন না আপনি, নাকি একেবারে শাওয়ার নেবেন? ব্যাগ থেকে ড্রেস বের করে দিব? বের করুন, শাওয়ার নিব। বিলম্ব না করে দ্রুত গিয়ে লাগেজ থেকে তৈমুরের জন্য নিয়ে আসা পোশাকের থেকে ট্রাউজার আর টি শার্ট বের করে দিয়ে বলল, নিন। বিপরীতে কিছু বলল না তৈমুর। পোশাক নিয়ে নীরবে প্রবেশ করলো বাথরুমে। উথুমি তোয়ালে মেলে দিয়ে বারান্দার গ্রিল ধরে দাঁড়ালো। অন্ধকারে চারিদিক ঠায় দাঁড়িয়ে থাকা উঁচু দালানগুলো থেকে দৃষ্টি সরিয়ে বন্ধ করে নিল আখি যুগল। মুখশ্রীতে তার ফুটে উঠেছে প্রশান্তি। এভাবেই কিছুক্ষণ পার হলো। কারো উপস্থিতি টের পেতেই বন্ধ আখি খুলে অপ্রস্তুত হলো সে। শুধালো, এত তাড়াতাড়ি গোসল শেষ? হ্যাঁ, শেষ। ও। উল্টো ঘুরে ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো উথুমি। তৎক্ষণাৎ দুহাত দুদিকে মিলে গ্রিল ধরে তাকে আটকে দিল তৈমুর। গাঢ় দৃষ্টিতে তাকালো তার নতুন স্ত্রীর পানে। এহেন কাণ্ডে ঘাবড়ে গেল উথুমি। অশান্ত হলো চোখের মনি। ধীরে ধীরে লোকটির মুখটা তার দিকে এগোতে মনের গহীরে উকি দিতে লাগলো নিষিদ্ধ সকল চিন্তা। শুকনো কয়েকটা ঢোক গিলে এলোমেলো বাক্যে বলে উঠল, কি করছেন? দরজা খোলা, ভাবি মনে হয় ডাকছে, যাব আমি। আরো কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে নিঃশব্দে তার থেকে নির্দিষ্ট দূরত্বে গিয়ে দাঁড়ালো তৈমুর। ছাড়া পেতে সত্যপরে কয়েকটা নিঃশ্বাস ফেলে হাফ ছেড়ে বাঁচল উথুমি। ঘর থেকে বের হওয়ার উদ্দেশ্যে বড় বড় কদম ফেলে বারান্দা থেকে বেরিয়ে দরজার দিকে এগোতে লাগলো। তখনই পেছন থেকে নির্বিকার ভঙ্গিতে তৈমুর বলে উঠল, বউয়ের দিকে নির্জন একাগ্র চিত্তে তাকিয়ে থাকলে নাকি হার্ট সুস্থ থাকে। পথিমধ্যে থমকে দাঁড়ায় উথুমি। কে বলেছে? কেউ না কেউ তো বলেছে, তবে আপনি এরকম ঘাবড়ালেন কেন? অন্য কিছু ভেবেছিলেন? কি ভাববো? তা তো আপনিই জানেন। আবার চুমু টুমুর কথা ভাবতে পারেন। সুধায় চরম আশ্চর্য হলো উথুমি। লজ্জায় কান গরম হওয়ার উপক্রম হলো।
হৃদয় কুঞ্চিত করে তৈমুর পুনরায় বলল, বাসর রাত পেরিয়ে এসছে, চুমু যদি দিয়েও ফেলি কি বা হবে? তো কিছু তো আর হয়নি, আর 5টা রাতের মতোই তো ঘুমালাম। সেটা তো আপনি আর আমি জানি, বাকিরা তো আর জানে না। হৃদস্পন্দন বেড়ে গেল উথমের। লোকটিকে সে যতটা হাবাগোবা মনে করেছিল ততটা উনি নন, বরং চরম রকমের ঠোঁটকাটা স্বভাবের লোক একটা। তখনই বাহির থেকে ডাক এলো কেয়া বেগমের। এমন একটা পরিস্থিতি থেকে যেন মুক্তি মিলল লাজেরাঙা মেয়েটির। কক্ষ ত্যাগ করতে করতে বলে গেল, মা ডাকছে, আমি গেলাম। আজে বাজে চিন্তা বাদ দিয়ে মন পরিষ্কার করুন আপনার। সকাল সকাল শ্বশুর বাড়ির জন্য এক গাদা বাজার করে নিয়ে এসেছে তৈমুর। ড্রয়িং রুমের মেঝেতে রাখা মাছ, মাংস, শাকসবজিগুলো দেখে মনে হচ্ছে যেন ছোটখাটো একটা বাজার বসে গিয়েছে সেখানে। তিল পরিমাণ জায়গাটুকু আর ফাঁকা নেই সেথায়। কেয়া বেগম আর রিনিতা নির্বিকার ভঙ্গিতে ঠায় দাঁড়িয়ে আছে। রায়হান কবির আশ্চর্যজনিত কণ্ঠে জামাতার উদ্দেশ্যে প্রশ্ন করলেন, এ কি করছো বাবা? তুমি কেন আবার বাজার করতে গেলে? তৈমুর সৌজন্য হেসে উত্তর দিল, নিয়ম অনুযায়ী তো আজ আমারই বাজার করার কথা, তাই নিয়ম পালন করেছে। তাছাড়া আম্মাও বারবার এ বিষয়ে বলে দিয়েছেন। তাই বলে এত শ্বশুরের কথায় সায় জানিয়ে রিনিতাও বলে উঠল, ঠিকই তো, এত বাজার করে আনার কি প্রয়োজন ছিল? এখন এগুলো রাখবো কোথায়? ফ্রিজেও তো তেমন একটা জায়গা নেই, আর এত কিছু খাবেই বা কে? স্ত্রীর কথা শুনে হৃদয় কুঞ্চিত হলো উৎসর। বাঁকা দৃষ্টিতে তাকিয়ে বলল, বিয়ের পর তোমার বাপের বাড়িতে গিয়ে যখন আমিও রিস্কা ভর্তি বাজার করে নিয়ে গেলাম, তখন তো ভদ্রতার খাতিরও একবারও কথা বলনি। তাহলে এখন আবার বাবার কথাই সায় দিচ্ছ কিভাবে? এমন একটি সময় স্বামীর এহেন খোঁচা মারা কথায় তেলে বেগুনে জ্বলে উঠল রিনিতা। এতগুলো মানুষ সামনে থাকায় নিজেকে সংযত রাখার প্রচেষ্টা চালিয়ে বিদ্রুপের সুরে উত্তর দিল, বাজার বলতে ওই তো এক ব্যাগ পচা শাক সবজি আর দুটো পাকিস্তানি মোরগ নিয়ে গিয়েছিলে, তাতেই কোথায় কোথায় এত খোঁটা? মিউই গেল উৎস, তবুও হার না মানার প্রয়াস চালিয়ে বলল, বাড়িতে ওই তো আমার মা, ছোট একটা ভাই, তাদের জন্য এত বাজার করে কি লাভ হতো? অযথা অপচয়। তাছাড়া তোমাদের এলাকার মানুষগুলোর কথা আর কি বলবো? সাদাসিধে ছেলে পেয়ে আমার হাতে কিনা পচা শাকসবজি ধরিয়ে দিয়েছিল। হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। নিজে যে ঠিকঠাক বাজার করতে পারো না তা এবার স্বীকার করে নাও। অবস্থা বেগতিক দেখে গলা ঝেড়ে স্ত্রীকে ইশারা দিলেন রায়হান কবির। কেয়া বেগম গম্ভীর স্বরে বলে উঠলেন, থামো তোমরা। সব সময় বাচ্চাদের মতো ঝগড়াঝাটি চলতেই থাকে, অথচ এরা নিজেরাই কিনা এখন এক বাচ্চার বাবা মা। চলো এগুলো একটার ব্যবস্থা করি। মায়ের কথার বিপরীতে কথা বলার সাহস পেল না কেউই। রিনিতা একে একে ব্যাগগুলো নিয়ে হাঁটা ধরল রান্নাঘরের দিকে। কেয়া বেগম এবার তৈমুরের উদ্দেশ্যে কোমল স্বরে তাড়া দিয়ে বললেন, ঘেমে নিয়ে কি অবস্থা হয়েছে তোমার? যাও বাবা, হাত মুখ ধুয়ে দ্রুত খেতে আসো, বেলা তো পেরিয়ে যাচ্ছে। স্ত্রীর সঙ্গে রায়হান কবিরও সহমত পোষণ করে এক প্রকার ছেলে ঠুলে পাঠালেন মেয়ে জামাইকে। বাধ্য ছেলের মতো তার দ্বিমত না করে ঘরে এলো তৈমুর। আশেপাশে খুঁজেও দেখা পেল না স্ত্রীর। গতকাল রাতের জামাই ভোজ খেয়ে ক্লান্ত শরীরটা বিছানায় ফেলতেই ঘুমিয়ে গিয়েছিল তৈমুর। তারপর ভোরে ঘর থেকে বের হওয়ার আগেও দেখে গিয়েছিল ঘুমন্ত স্ত্রীকে। এখন কিনা সেই মেয়েটা উঠাও। দীর্ঘশ্বাস ফেলে তৈমুর, চলে যায় ফ্রেশ হতে। ড্রয়িং রুমের পাশ ঘেঁষে করিডর, তার পাশে খোলামেলা বিশাল এক বারান্দা, যার মাঝখানে ঠাঁই পেয়েছে একটি দোলনা। রেলিং এর পাশ ঘেঁষে গোলাকৃতির মতো করে রাখা টবগুলোর মধ্যে হরেক রকমের ফুল ফল গাছ। কোনো গাছে ফুল ফল এসেছে, আবার কোনোটার ফুল ফলহীন। বিয়ের আগে রোজ উদাস বিকেলটা চায়ের কাপ হাতে এখানে কাটত উথমের, অথচ এখন সেসব অতীত। মাত্র কয়েকদিনের ব্যবধানে সবকিছু কতটাই নাই বদলে গেল। এক লহমায় বদলে গেল ঠিকানা, পরিচয়, সম্পর্কগুলো। দোলনায় দোল খেতে খেতে সেসব ভাবনায় মশগুল সে। বড় বুবি, ওই যে তিতি, দেখো দেখো, তিতি তিতি। অগোছালো বুলি কর্ণপাত হতেই ছোট্ট তনির পানে তাকায় উথমি।
মেয়েটির ডান হাতটা খোলা অন্তরিক্ষে তাক করা। সে তাক করা আঙ্গুলে লক্ষ্য করে এবার ঘাড় ঘুরিয়ে উঁচিয়ে সেদিকে তাকালো তুমি। সে তাক করা আঙ্গুল লক্ষ্য করে এবার ঘাড় উঁচিয়ে সেদিকে তাকালো উথমি। অন্তরিক্ষের দক্ষিণ দিকে ছুটে চলেছে এক ঝাঁক নামনা জানা পাখির দল। তা দেখে মুচকি হাসলো সে। এক হাতে তনিকে টেনে নিজের কোলে বসালো। মেয়েটি হচ্ছে উৎস আর রিনিতার একমাত্র মেয়ে। বয়স কত হবে? 2.5 অথবা 3। তাকে বোঝানোর উদ্দেশ্যে কোমল স্বরে উথমি বলল, তিতি না, ওগুলো হচ্ছে পাখি। বলো পাখি। না, তিতি। আহা, ওগুলো হচ্ছে পাখি আর তিতি হচ্ছে মুরগি। তিতি মুগি। শোনা। সঙ্গে সঙ্গে ভেসে এলো বিড়াল ছানার ম্যামাও ডাক। মেঝেতে হাঁটু মুড়ে বসে আছে ছোট্ট বিড়াল ছানা। গোল গোল চোখে তাকিয়ে আছে উথমি আর তনির পানে। মুচকি হাসলো উথমি, দুষ্টুমির ছলে বলল, ওই যে তোমার বাচ্চা তোমায় ডাকছে, সকালে খাবার দাওনি? ফুপুর কোলে থেকে নেমে গিয়ে বিড়াল ছানাকে কোলে তুলে নিল তনি। তার স্পর্শ পেতেই থেমে গেল বিড়াল ছানা, মিশে গেল তনির গায়ের সাথে। তার পিঠে হাত বুলিয়ে তনি শুধালো, ক্ষুধা পেয়েছে তোল, দুধ খাবি? কথার বিপরীতে বিড়াল ছানাটিও ম্যাও করে উঠল। আশানুরূপ উত্তর পেয়ে বিড়ালটিকে কোলে নিয়ে তার সাথে কথা বলতে বলতে ভেতরে চলে গেল তনি। মেয়েটির কর্মকাণ্ড দেখে শব্দহীন হাসলো উথমি। এ বাচ্চা মেয়েটির কাণ্ড কারখানায় মাঝে মধ্যে চরম মন খারাপগুলো ভালো হয়ে যায় তার। অনিচ্ছাকৃত ভাবে প্রাণ খুলে হেসে ফেলে। ছোট ছোট পায়ে রান্নাঘরে এসে উপস্থিত হলো তনি। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখলো মা আর দাদিকে। ছোটা বুয়া মেঝেতে বসে সবজি কাটছে, কেয়া বেগম পাশেই বসা। রিনিতা চুলায় বসিয়েছে ভাত। নাতনিকে দেখে কেয়া বেগম শুধালেন, তোমাকে তো সারাদিন খুঁজেই পাওয়া যায় না তনি বুড়ি, তা এখন এখানে কি? আইসক্রিমের ক্ষুধা পেয়েছে, ওকে দুধ দাও। মেয়ের কথা শুনতে কোমরে হাত গুজে পেছনে ফিরে তাকালো রিনিতা। চোখ রাঙিয়ে বলল, একটু আগেই না খাওয়ালাম, এখন আবার কিভাবে ক্ষুধা লাগে? লেগেছে তো, দাও তুমি। কে বলেছে ওর খিদে পেয়েছে? ও বলেছে। কিভাবে বললো শুনি? ম্যাও ম্যাও। মেয়ের কথায় আশ্চর্য হলো রিনিতা। কেয়া বেগম শব্দ করে হেসে উঠলেন। নাতনিকে প্রশ্রয় দিয়ে বললেন,